ডক্টর ইউনূস সরকার ব্যর্থ হলে কি ঘটবে বাংলাদেশে? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ৩ মাস পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা আরও পরিষ্কার হয়ে উঠছে। একই সঙ্গে প্রকাশ পাচ্ছে অন্তর্নিহিত বিপদগুলিও। নোবেল বিজয়ী জনাব মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই প্রশাসন আরও ১ বছর বা সম্ভবত তারও বেশি সময় ক্ষমতায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৫ বছর ধরে স্বৈরাচার হাসিনার শাসনামল শেষ হওয়ার পর এখন বাংলাদেশে শাসন ব্যবস্থার উন্নতির একটি সুযোগ এসেছে, যা এক প্রজন্মে একবারই আসে। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বাংলাদেশে আগের মতোই নব্য ফ্যাসিবাদ কায়েম হবে বা সামরিক শাসনের দিকে অগ্রসর হতে পারে দেশ। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ক্ষমতার প্রথম ১০০ দিন পূর্ণ হওয়া উপলক্ষে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ নামে ব্রাজিলস ভিত্তিক অলাভজনক সংস্থা একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে। বাংলাদেশের নতুন যুগ সংস্কারের প্রথম ১০০ দিন শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত দ্রুত সংস্কার বা পরিবর্তনের ফলাফল দেখিয়ে জনসমর্থন ধরে রাখা। এই সরকারকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার প্রবণতা এড়িয়ে যেতে হবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন পদক্ষেপগুলো নিয়ে ঐক্যমত্য গড়ে তুলতে হবে। বাংলাদেশকে বাইরের আন্তর্জাতিক পক্ষগুলোর সহায়তা করা উচিত এবং ভারতকেও উচিত বাংলাদেশের জনগণের মাঝে নিজেদের ভাবমূর্তি পুনর্নির্মাণে কাজ করা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সামনে অনেক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। শেখ হাসিনার ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে তার পালিয়ে যাবার ৩ দিন পর ৮ আগস্ট নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণ করে। এই সরকার দ্রুতই রাজনৈতিক, প্রশাসনিক এবং অর্থনৈতিক সংস্কারের একটি সাহসী রূপরেখা তুলে ধরে। বড় ধরনের পরিবর্তনের জন্য জনগণের প্রবল আকাঙ্ক্ষার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে এবং অনেকেই স্বৈরাচার হাসিনার পতনকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে দ্বিতীয় স্বাধীনতা বলে অভিহিত করেন। এখন পর্যন্ত ডক্টর ইউনূস ও তার সরকারের প্রতি জনগণের সমর্থন রয়েছে, তবে এই জনপ্রত্যাশার আছে ভালো ও খারাপ উভয় পরিণতির সম্ভাবনা। যদি অন্তর্বর্তী সরকার সংস্কার প্রয়াসে ব্যর্থ হয়, তবে এর ফল হতে পারে স্বল্প অগ্রগতি সহ আগাম নির্বাচন। আর সবচেয়ে খারাপ ক্ষেত্রে সামরিক শাসনের আবির্ভাব হতে পারে। এই সরকারকে অবশ্যই দ্রুত কিছু সাফল্য অর্জনের দিকে মনোযোগ দিতে হবে, যাতে তার সামাজিক ভিত্তি শক্তিশালী থাকে, মূল সংস্কারগুলো বাস্তবায়নে ঐক্যমত্য গড়ে তুলতে পারে এবং দেশকে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন দেয়া এবং বাংলাদেশের অর্থনীতিকে সহায়তা করা। স্বৈরাচার শেখ হাসিনার সরকার একতরফা সাজানো নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় ১৫ বছর ক্ষমতায় থাকার কারণে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা পুরোপুরি হারায়। ক্ষমতায় টিকে থাকতে হাসিনা পরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে পুলিশ, বিচার ব্যবস্থা ও আমলাতন্ত্রের স্বাধীনতা খর্ব করেন। মানবাধিকার লঙ্ঘন, বিরোধীদের উপর দমনপীড়ন, অর্থনৈতিক অব্যবস্থাপনা, চরম সামাজিক বৈষম্য এবং ক্রমবর্ধমান দুর্নীতি বিশেষ করে শেষ ৫ বছরে আওয়ামী লীগের সমর্থন জিরো করে দেয়। জানুয়ারির পাতানো একতরফা নির্বাচনে দলটি সরকার গঠন করলেও তা অন্যান্য বড় দল নির্বাচন বর্জন ও নজিরবিহীন কম ভোটার উপস্থিতির পরেই হয়েছিল। জুনে সরকারি চাকরির বিতর্কিত কোটা পুনর্বহালের বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করে, যা পরবর্তী মাসে গণবিস্ফোরণে রূপ নেয়। সারা দেশে ইন্টারনেট বন্ধ এবং কঠোর দমন পীড়নের জন্য হাসিনার নির্দেশে গণহত্যার মতো কঠোর পদক্ষেপ নেয় সেই ছাত্র আন্দোলন দ্রুত একটি জনপ্রিয় গণবিদ্রোহে রূপান্তরিত হয়, যা তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে। ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল তা এখনও টিকে আছে, তবে সামনে কঠিন বাস্তবতা ধীরে ধীরে প্রকাশ পাবার আশঙ্কা আছে। ইতিমধ্যেই বাজে অবস্থায় থাকা অর্থনীতি ধীর গতিতে এগোচ্ছে এবং ১ মাসেরও বেশি সময় ধরে চলমান বিক্ষোভ ও ক্ষমতা হস্তান্তরের অনিশ্চয়তায় তা আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ডক্টর ইউনূসের সরকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে। জনপ্রিয় হিসেবে সমর্থন ধরে রাখা অন্তর্বর্তী সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনও হবে বড় একটি চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকার বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক হলেও অনেক উপদেষ্টার সরকার পরিচালনায় অভিজ্ঞতায় নেই। প্রধান রাজনৈতিক দলগুলোর সমর্থন ধরে রাখা ইতিমধ্যে চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
কেউ কেউ আগাম নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমনকি ডক্টর ইউনূসের মিত্ররাও সাংবিধানিক সংস্কার এবং স্বৈরাচার হাসিনা শাসনামলের নৃশংসতার জবাবদিহিতা নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন। যদিও ফ্যাসিস্ট হাসিনার দল এখন পুরোপুরি অগোছালো অবস্থায় রয়েছে, ডক্টর ইউনূসকে আওয়ামী লীগপন্থী দাবেদার সুশীল সমাজ এবং উগ্রবাদী আওয়ামী গোষ্ঠীদের বাধার মুখোমুখি হতে পারে। আকাশচুম্বী জনপ্রত্যাশা সামলানোই হবে ডক্টর ইউনূসের বড় চ্যালেঞ্জ। অভিজ্ঞতা বলে, অন্তর্বর্তী সরকার যত বেশি ক্ষমতায় থাকতে চাইবে, আগাম নির্বাচনের দাবি ততই বাড়বে এবং বৈধতা নিয়ে সন্দেহও তত বেশি হবে। ডক্টর ইউনূসকে সমাজের দুর্বল গোষ্ঠীগুলোকে প্রভাবিত করতে পারে এমন অর্থনৈতিক সংস্কার এবং ফ্যাসিস্ট হাসিনা শাসনামলে সংঘটিত সকল ধরনের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। অনেক বাংলাদেশি জনতা আওয়ামী লীগের নিপীড়নের প্রতিশোধ নিতে চান, তবে ডক্টর ইউনূস এমন প্রতিশোধের প্ররোচনায় প্রশ্রয় দিতে আগ্রহী নন মনে হচ্ছে। যদিও সামনে অনেক চ্যালেঞ্জ, এই পরিস্থিতি বাংলাদেশের জন্য এক নতুন সুযোগ তৈরি করেছে। ১৯৯০ সাল থেকে দুটি দল, ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগ এবং তার চরম প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আসছে এবং পালাক্রমে সরকার গঠন করেছে। উভয় দলই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, দলীয় সন্ত্রাসী বাহিনী তৈরি করেছে, নির্বাচনী প্রক্রিয়াকে বিকৃত করেছে এবং ক্ষমতায় টিকে থাকতে সুবিধাভোগী চক্র গঠন করেছে। তবে স্বৈরাচার হাসিনা এসব কৌশলকে চরম পর্যায়ে নিয়ে গেছেন এবং বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন। আসন্ন সার্বিক সংস্কারের মূল লক্ষ্য হল বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী কর্তৃত্ববাদ এবং তাবেদার দোসর অযোগ্য প্রশাসন ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ করা। ডক্টর ইউনূসের টিম এ লক্ষ্যে পৌঁছাতে কতটা সফল হবে তা স্পষ্ট নয়, কিন্তু বিকল্পগুলো খুব সুখকর বলেই মনে হচ্ছে না। একটি আগাম নির্বাচন হয়তো ক্ষমতা কিছুটা কাটছাঁট করে বিএনপিকে ক্ষমতায় আনবে, তবে দলটির অতীত কর্মকাণ্ডের কারণে অনেকেই সন্দেহ করেন তারা আওয়ামী লীগের চেয়ে ভালো কিছু করতে পারবে কিনা। রাজনৈতিক ও অর্থনৈতিক অব্যবস্থার উল্লেখযোগ্য অবনতির ক্ষেত্রে সেনাবাহিনীর হস্তক্ষেপ করতে পারে, যার মাধ্যমে সামরিক শাসনের সূচনা হবার আশঙ্কা আছে। দেশ জগৎ ডেস্ক নিউজ।